সকলকে আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি পলিটেকনিক্যালের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের সাথে আমি আছি তৌফিক আরমান নূর, এবং আজকে তোমাদের আলোচনা থাকছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর প্রথম পর্বের বেসিক ইলেকট্রিসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় তোমাদের সাথে আমি আছি, এবং তোমাদের সঙ্গে আলোচনা করব আমি আজকে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর নিয়ে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে কন্ডাক্টর অর্থাৎ পরিবাহী, সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী এবং ইনসুলেটর হলো অপরিবাহী বা কুপরিবাহী। এই তিনটি বিষয়ের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানতে পারবে। এই তিনটি বৈশিষ্ট্য মূলত কোনো পদার্থ অপরিবাহী, আমরা কোন পদার্থের উপর দিয়ে কারেন্ট আমরা তো খোলা রাখতে পারবো না, কী পদার্থ ব্যবহার করলে আমাদের সেটা মাঝখানে দুটি পরিবাহী পদার্থের মাঝখানে আমরা নিরাপদে রাখতে পারবো, এবং কোন পদার্থ ব্যবহার করলে সহজেই আমরা বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করতে পারবো। এবং সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী, যেখানে আমাদের অর্ধপরিবাহী প্রয়োজন, যেমন বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইসে ডায়োড, তারপরে সেমিকন্ডাক্টর পিএনপিএন জাংশন, এনপিএন জাংশন তৈরি করতে আমাদের কিন্তু মূলত সেমিকন্ডাক্টরের ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো জানা খুবই জরুরি। তো আমরা যাই, কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই। যে কন্ডাক্টর, আমাদের প্রথমে কিন্তু রয়েছে কন্ডাক্টর অর্থাৎ পরিবাহী। পরিবাহী, এখন পরিবাহী বলতে কি বোঝাচ্ছে? পরিবাহী বলতে বোঝাচ্ছে যে পদার্থের মধ্য দিয়ে সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে, কোনো প্রকার বাধার সম্মুখীন হতে হয় না, আর যতটুকু বাধা থাকে খুবই নগণ্য। অর্থাৎ যে পদার্থের মধ্য দিয়ে কারেন্ট সহজেই পরিবাহিত হতে পারে সেটাই হলো পরিবাহী। অর্থাৎ সবচেয়ে ভালো মানের পরিবাহী হলো সোনা, রূপা, এবং বিপুল পরিমাণে ব্যবহৃত, দামি, সস্তা এবং অনেক পরিমাণে পৃথিবীতে থাকার কারণে বিপুল ব্যবহৃত হয় আমাদের অ্যালুমিনিয়াম, রূপা, এছাড়াও লোহা, অর্থাৎ এবং যে কোনো ধরনের ধাতু, টিন যেগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে। কিন্তু আমাদের বৈদ্যুতিক সার্কিটে বা বৈদ্যুতিক সরঞ্জামে ব্যবহৃত সর্বাধিক যে জিনিসগুলো সেটা হলো অ্যালুমিনিয়াম এবং তামা। এই জিনিসগুলো কিন্তু আমাদের বিপুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে পরিবাহী হিসেবে। এবং এই পরিবাহীগুলোর তাপমাত্রার সাথে সম্পর্ক থাকলেও তাপমাত্রার পরিবর্তনের সাথে এর পরিবাহিতার মান তেমন একটা পরিবর্তন হয় না। তো যাক, তোমরা পরিবাহী সম্পর্কে আশা করি বুঝতে পেরেছ। এবার চলে যাই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। আমি পরিবাহীর উদাহরণগুলো লিখে দিচ্ছি। সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, এগুলো মূলত বিপুল পরিবাহী হিসেবে বিপুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এখন সেমিকন্ডাক্টরের কথা বলতে গেলে হচ্ছে যে সেমিকন্ডাক্টর অর্থাৎ যেই পদার্থের মধ্য দিয়ে স্বাভাবিক তাপমাত্রায় কোনো বিদ্যুৎ সহজে পরিবাহিত হতে পারে না, এর তাপমাত্রার কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হয়। যে আমি আবারও বলছি, যে সকল পদার্থের মধ্য দিয়ে সকল তাপমাত্রায় বিদ্যুৎ পরিবাহিত হতে পারে না, অর্থাৎ এর একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন আছে। যদি এখানে আমরা তাপমাত্রা বেশি বৃদ্ধি করে দেই তাও বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না, এবং তাপমাত্রার মান যদি সেই নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে কমে রাখি তাও কিন্তু সেই সেমিকন্ডাক্টর বিদ্যুৎ প্রবাহিত করতে পারবে না। তো সেমিকন্ডাক্টর কি? যে পদার্থের মধ্য দিয়ে স্বাভাবিক তাপমাত্রায় ইলেকট্রনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা স্থানান্তরিত করতে পারি না, এগুলো হলো সেমিকন্ডাক্টর। আর আরেকটা কথা বলে দিই যে পরিবাহীর মধ্যে ভ্যালেন্স ইলেকট্রনের পরিমাণ হলো 4-এর কম, এবং অর্ধপরিবাহীর মধ্যে ভ্যালেন্স ইলেকট্রনের পরিমাণ হলো 4-এর একদম বরাবর 4। যেই পদার্থগুলোর ভ্যালেন্স ইলেকট্রন 4 সেই পদার্থগুলোই মূলত আমাদের অর্ধপরিবাহী হিসেবে ব্যবহার করা হয়। এর মধ্যে বিপুল ব্যবহৃত রয়েছে সিলিকন এবং জার্মেনিয়াম। যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো 4, এবং এগুলো অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয়। তো যাক, আশা করি সেমিকন্ডাক্টর তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে আমি আলোচনা করবো ইনসুলেটর সম্পর্কে। ইনসুলেটর মানে হচ্ছে যেই পদার্থের মধ্য দিয়ে কোনোভাবেই বিদ্যুৎ পরিবহন করা সম্ভব নয়। ইনসুলেটর কেন ব্যবহার করা হয়? যখন দুটি ভিন্ন মানের পরিবাহী আমরা পাশাপাশি রাখবো,
দুটি ভিন্ন মানের ভোল্টেজ পরিবহনকারী পরিবাহী তার যখন আমরা পাশাপাশি রাখবো, তখন যেন কোনো কারণে কোনো প্রকার দুর্ঘটনার সম্মুখীন হতে না হয়, অথবা সেই পরিবাহী তারের সংস্পর্শে যখন কোনো প্রাণী বা কোনো মানুষ যাবে, সেই মানুষও যেন সেই বিদ্যুৎ দ্বারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কোনো প্রকার দুর্ঘটনার সম্মুখীন না হয়, সেজন্যই মূলত ইনসুলেটর ব্যবহার করা হয়। ইনসুলেটর কি সংজ্ঞা দিয়ে বলতে গেলে বলতে হয়, যেই পদার্থের মধ্য দিয়ে কোনোভাবেই বিদ্যুৎ পরিবহন করা সম্ভব নয়, তাপমাত্রা বৃদ্ধি হোক বা তাপমাত্রা কম করা হোক, এই পরিবাহীর এইগুলোর মধ্য দিয়ে কোনোভাবেই বিদ্যুৎ পরিবহন করা সম্ভব নয়, এগুলি হলো ইনসুলেটর। উদাহরণ গেলে বলতে হচ্ছে রাবার, প্লাস্টিক, মোটা কাগজ, আরো অনেক কিছু আছে, আর একটা লেখা যায় যেমন অ্যাসবেস্টস আছে, মাইকা শিট আছে, তারপর ডাইইলেকট্রিক অয়েল রয়েছে, যেগুলো ট্রান্সফরমারের ব্যবহার করা হয়, ডাইইলেকট্রিক অয়েল, মাইকা শিট, অ্যাসবেস্টস, রাবার, অনেক কিছু যেগুলো, তারপরে শুকনা কাঠ, এগুলো কিন্তু কোনোভাবেই বিদ্যুৎ পরিবহন করে না। এগুলোকে বলা হচ্ছে সরাসরিভাবে, এগুলোকে বলা হচ্ছে ইনসুলেটর, অর্থাৎ এর মধ্যে বন্ধ ইলেকট্রনের পরিমাণে বেশি, অর্থাৎ এই ধরনের পদার্থগুলো ম্যাক্সিমাম সময় তাদের অষ্টক পূরণ করে থাকে, অর্থাৎ তাদের কোনো ভ্যালেন্স ইলেকট্রন থাকে না, বিধায় তারা অপরিবাহী পদার্থের মতো আচরণ করে। তো যাই হোক, তোমরা পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী সম্পর্কে বুঝে গেছো আশা রাখি। এবার আমরা চলে যাই যে বিভিন্ন পদার্থের যে মানগুলো রয়েছে সেই মানগুলো সম্পর্কে। এতক্ষণ আমরা দেখলাম 3 ধরনের পদার্থ সম্পর্কে আমরা জানলাম এই অধ্যায়ের: পরিবাহী, অপরিবাহী এবং কুপরিবাহী। আমাদের অর্ধপরিবাহী এবং কুপরিবাহী বা অপরিবাহী পদার্থ যেমনই হোক চলবে, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের পরিবাহী পদার্থের নির্দিষ্ট মান দরকার এবং আমাদের এই পরিবাহী পদার্থের কার্যকারিতা যথার্থ হওয়া দরকার। কেননা আমাদের এই পরিবাহী পদার্থের উপরেই আমাদের কোনো যন্ত্রের কার্যকারিতা নির্ভর করে এবং আমাদের এই পরিবাহীর উপরেই আমাদের জীবন মানও কিন্তু নির্ণয় করে। কারণ আমরা যদি পরিবাহীর যথার্থতা না জানি, পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীর প্রস্থচ্ছেদ, পরিবাহী কত দূরত্ব পর্যন্ত আমরা সেই পরিবাহী একটি মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করতে পারবো, সেই পরিবাহী কী পরিমাণ তাপমাত্রা আমরা ব্যবহার করতে পারবো, আমরা শীতের দেশে কোন ধরনের পরিবাহী ব্যবহার করব, গরমের দেশে কোন ধরনের পরিবাহী ব্যবহার করব, এবং সেখানে কত মোটা বা কত প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহী ব্যবহার করব, বা কত দূর দূরান্তে আমরা পরিবাহীর মধ্যে ট্রান্সফরমার স্থাপন করব, এবং আমরা কোন দেশে কোন জায়গায় কি উপাদানযুক্ত পরিবাহী ব্যবহার করব, অ্যালুমিনিয়াম নাকি তামা নাকি সোনা, বিভিন্ন নাকি লোহা ব্যবহার করব পরিবাহী হিসেবে, এই সকল জিনিস কিন্তু আমাদের পরিবাহীর ক্ষেত্রে জানা দরকার। কেননা আমাদের বিদ্যুৎ সরবরাহের মূল উপাদানই কিন্তু পরিবাহী। আমরা যদি পরিবাহী সম্পর্কে যথার্থ পরিমাণে না জানি, তাহলে কিন্তু আমরা এই পরিবাহীর যথার্থ ব্যবহারও করতে পারবো না। সেক্ষেত্রে আমরা অনেক লসের সম্মুখীন হব এবং আমাদের বিদ্যুতের অপচয় হবে, যেটা কখনোই গ্রহণযোগ্য নয়। তো যাক, আমরা এখন পরিবাহিতা কী কী বিষয়ের উপর নির্ভর করে আমরা সেটা জানবো। প্রথম যেটি হলো দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য। আমরা স্বভাবগত বলতে গেলে যে পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে, পরিবাহীর রেজিস্ট্যান্স তত বৃদ্ধি পেতে থাকবে। রেজিস্ট্যান্স হলো কি, বিদ্যুৎ পরিবাহীর বাধা যেটা, সেটাই কিন্তু রেজিস্ট্যান্স। আমরা জানি কি, যেখানে বাধা থাকবে সেখানে আমাদের লস হবে। তাহলে আমাদের পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে, যদি আমরা বিদ্যুৎ প্রবাহের মান ইনপুটে একই রকম রাখি, ধরো আমরা 20 ভোল্ট বা 50 ভোল্ট, ধরো 50 ভোল্ট একটি ব্যাটারির মাধ্যমে আমরা এখান থেকে 10 ফিট দূরত্বে সরবরাহ করব। একটি বাতি জ্বালাচ্ছি, 10 ফিট দূরত্বকে যদি আমরা 30 ফিট করি এবং ইনপুট সাপ্লাই যদি 50 ভোল্টই রাখি, তাহলে কিন্তু আমরা কার্যকারিতা একই মানের পাবো না। কেননা আমাদের দূরত্ব বাড়লো মানে কি, ভোল্টেজের চাপটা, ভোল্টেজের কাজ বেড়ে যাচ্ছে না। প্রথমে সে কাজ করতো 10 ফিটের মধ্যে, পরবর্তীতে সে কাজ করতে যাচ্ছে 30 ফিটের মধ্যে, তাহলে তার চাপ বৃদ্ধি করতে হবে। চাপ বৃদ্ধি করতে হলে হবে কি, আমাদের সোর্সের মানও পাল্টাতে হবে, অথবা তারের যে পরিবাহীর যে প্রস্থচ্ছেদ সেটাও কিন্তু চেঞ্জ করতে হবে। যদি আমরা চেঞ্জ না করি, তাহলে কিন্তু পরিবাহীর দৈর্ঘ্য যত বৃদ্ধি পেতে থাকবে, এর অভ্যন্তরীণ যে বাধা আছে সে বাধার পরিমাণও বৃদ্ধি পেতে থাকবে। অতএব আমরা দূরত্ব যত বৃদ্ধি করব, এর ইনপুট সাপ্লাই ভোল্টেজের যে মানটা আছে, এই ভোল্টেজের মানটাকেও কিন্তু আমাদের ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে। আমরা যদি এই ভোল্টেজের মানটাকে ধীরে ধীরে বৃদ্ধি না করি, তাহলে কিন্তু কোনো এক সময় গিয়ে যদি আমরা পরিবাহীর দূরত্ব বাড়াতেই থাকি, এর রেজিস্ট্যান্সের মান উচ্চ হারে বৃদ্ধির কারণে এক সময় তড়িৎ প্রবাহই বন্ধ হয়ে যাবে, আমাদের কার্যকারিতাও সরাসরি বন্ধ হয়ে যাবে। সুতরাং পরিবাহীর দৈর্ঘ্য
পরিবাহিতার গুণগত মান যাচাইয়ের কিন্তু একটি অন্যতম মাধ্যম, যে আমরা পরিবাহীর কতটুকু কি পরিমাণ সাপ্লাইয়ে কত দূর পর্যন্ত আমরা একটি পরিবাহী নিয়ে যেতে পারবো, এটা কিন্তু আমাদের জানার জন্য প্রয়োজন পরিবাহীর দৈর্ঘ্য এবং তার ভোল্টেজের মান। তো যাক, সেক্ষেত্রে আসে এখন পরিবাহী প্রস্তুতছেদ। এখন পরিবাহীর প্রস্তুতছেদের কথা বলতে গেলে বলতে হয়, আমরা দেখেছি আমাদের মোবাইল ফোন সাধারণত 3 থেকে 6 ভোল্ট বা 9 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু 9 ভোল্টের পরিবাহীর জন্য অত্যন্ত চিকন সূক্ষ্ম তার ব্যবহার করা হয়। এবং আমরা অনেকে হেডফোন দেখেছি যে হেডফোনের মধ্যে কিন্তু অনেক চিকন তার থাকে, কেননা সেখানে ভোল্টেজ যেমন খুবই কম। সেখানে যদি আমাদের মোটা তার দিত তাহলে কিন্তু আমাদের হেডফোনে গান বাজতো না, কারণ তার প্রস্তুতছেদ বেশি কিন্তু ভোল্টেজ কম হওয়ার কারণে এই পরিবাহীর মধ্যে এই ক্ষুদ্র ভোল্টেজ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হতে পারবে না। আবার যদি অতি উচ্চ ভোল্টেজের কথা আমরা কল্পনা করি, যে আমরা দূরবর্তী ট্রান্সমিশন লাইন দেখেছি যেখানে আমাদের অতি উচ্চ ভোল্টেজ 11 কেভি থেকে শুরু করে একদম 400 কেভি পর্যন্ত লাইন বর্তমান আমাদের দেশে পরিবাহিত হচ্ছে। এই ভোল্টেজের মান যত বেশি, পরিবাহীর প্রস্তুতছেদ অর্থাৎ পরিবাহীর যে মোট আয়তন যে কত মোটা হবে, অর্থাৎ ভোল্টেজের মান যত বেশি হবে এর প্রস্তুতছেদের মান তত বৃদ্ধি করতে হবে। আমরা যদি অতি উচ্চ ভোল্টেজ চিকন তার ব্যবহার করি তার পুড়ে যাবে, আবার যদি অতি নিম্ন ভোল্টেজে মোটা তার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভোল্টেজ এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করতেই পারবো না। তো সুতরাং আমাদের ভোল্টেজ সরবরাহের ক্ষেত্রে কিন্তু পরিবাহীর প্রস্তুতছেদ জানাটাও খুবই জরুরি। আমরা জানতে অতএব যদি আমাদের নিম্নমানের ভোল্টেজের ক্ষেত্রে আমরা যদি বেশি প্রস্তুতছেদ বিশিষ্ট তার ব্যবহার করি তাহলে কিন্তু আমরা কার্যকরী যথার্থ পাবো না, এবং উচ্চমানের ভোল্টেজের ক্ষেত্রে যদি আমরা কম মানের তার ব্যবহার করি বা কম প্রস্তুতছেদ বিশিষ্ট তার ব্যবহার করি তাহলে কিন্তু তার পুড়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা যথার্থ কার্যকারিতা পাবো না। তো সেক্ষেত্রে আমাদের পরিবাহীর ক্ষেত্রে তারের প্রস্তুতছেদ জানা কিন্তু খুবই প্রয়োজন। তো যাই হোক, এবার সে তৃতীয় বিষয় নিয়ে যে পরিবাহীর উপাদান। আমাদের পরিবাহিতার ক্ষেত্রে আমরা সাধারণত পরিবাহীর ওজন, পরিবাহীর দাম, পরিবাহীর কোনো এলাকার আবহাওয়াজনিত কারণ, তারপরে বৃষ্টি, শীত, এই সকল কিছুর উপর ভিত্তি করেও কিন্তু আমরা উপাদান ব্যবহার করি। যেমন আমাদের অ্যালুমিনিয়াম দ্রুত বর্ধনশীল এবং দ্রুত সংকোচনশীল। আমরা জানি কি কোনো পরিবাহী শীতকালে কোনো কঠিন পদার্থ সংকুচিত হয় এবং গরমকালে সেটা দ্রুত আবার প্রসারিত হয়। সেক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়াম অনেক এগিয়ে। আমরা দেখি যে আমাদের ইলেকট্রিক ঘড়ির তারগুলো একটু একটু লুজ রাখা হয়, টান টান করে রাখা হয় না। কেননা শীতকালে এই পদার্থগুলো সংকুচিত হয়ে টান টান হয়ে যায়, এই জন্য তাকে লুজ রাখা হয়। দেখো, শীতকালের জন্য কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। আবার যদি সেখানে গরমকাল বা বেশি হতো সেখানে কিন্তু আমরা তামা ব্যবহার করতাম। যদি সারা বছর গরম থাকতো, যেহেতু শীতও আসে এই জন্য আমাদের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করার আরও কার্যকারিতা আছে। অ্যালুমিনিয়ামের ওজন কম হলে হয় কি, ইলেকট্রিক খুঁটি যেগুলো আছে এগুলো একটু কম শক্তিশালী হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ব্যয়ও কমে যাবে। এই জন্য অধিক ট্রান্সমিশন লাইন যেগুলো অনেক দূরবর্তী ট্রান্সমিশন, সেক্ষেত্রে কিন্তু আমাদের তামা ব্যবহার করা হয়। এই জন্য তোমরা দেখে থাকবে যে অনেক বড় বড় ইলেকট্রিক্যাল খুঁটি যেগুলো লোহা দিয়ে অনেক তৈরি করতে অনেক কিন্তু ব্যয়বহুল, সেখানে যদি অ্যালুমিনিয়াম ব্যবহার করা যেত সেখানে কিন্তু এত শক্তিশালী খুঁটি ব্যবহার না করলে চলতো, সেক্ষেত্রে আমাদের খরচ অনেক কমে আসতো। যেহেতু আমাদের অ্যালুমিনিয়ামের ওজন কম, এর টানশীল শক্তি বেশি এবং এর প্রসারণ এবং সংকোচন খুব দ্রুত হয়ে থাকে, এই জন্য কিন্তু অ্যালুমিনিয়াম তামার চেয়ে অধিক কার্যকরী। তো সেক্ষেত্রে আমরা কোন জায়গায় কোন পদার্থ ব্যবহার করব সেটা কিন্তু জানার জন্য আমাদের সেই পরিবাহীর উপাদান সম্পর্কে জানতে হবে, তার আবহাওয়া সম্পর্কে বা সেই এলাকার কী ধরনের আমরা ব্যবহার করলে কার্যকারিতা বেশি পাবো বা কত তাপমাত্রায় ব্যবহার করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবাহীর উপাদান জানাটা খুবই দরকার। তো এখন আসি চতুর্থ বিষয় নিয়ে, সেটা হলো তাপমাত্রা। আমরা জানি যে কোনো পদার্থের তাপমাত্রা যত বৃদ্ধি পাবে এর রেজিস্ট্যান্সের মান ততই বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ আমরা দেখি যে গরমকালে বেশি লোডশেডিং হয় কিন্তু শীতকালে লোডশেডিং কম হয়ে যায়। কেননা গরমকালে পরিবাহীর তাপমাত্রা বেড়ে যায়, কারণ সেটা খোলা আকাশের নিচে পড়ে থাকে। খোলা আকাশের নিচে পড়ে থাকলে তার তাপমাত্রা বৃদ্ধি পায়, তার রেজিস্ট্যান্সও বৃদ্ধি পায়, কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী সেই রেজিস্ট্যান্সের কারণে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ আমাদের কাছে আসতে পারে না। এই জন্যই কিন্তু লোডশেডিংগুলো তৈরি হয়ে যায় বেশিরভাগ গরমকালেই। আর শীতকালে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে লোডশেডিং কিন্তু কম হয়, কেননা শীতকালে তাপমাত্রা কম, পরিবাহীর তাপমাত্রা অত দ্রুত বর্ধন হয় না, অত দ্রুত বেড়ে যায় না। এই কারণে কিন্তু রেজিস্ট্যান্সের মানটাও একটি স্থির বা একটু সুন্দরভাবে থাকে। এই স্থির বা ভালো পজিশনে থাকার কারণে কিন্তু আমাদের শীতকালে লোডশেডিং কম হয় এবং এই তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের যে অতিরিক্ত রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, এজন্যই কিন্তু আমাদের গরমকালে অত্যাধিক হারে লোডশেডিং দেখা যায়, সেটা আমরা সবাই জানি।
আর এই পৃথিবীতে একটা বস্তুই আছে যেটা কার্বন, যেটারই শুধু কার্বন এবং গ্রাফাইট এই দুইটা জিনিস আছে, এদের তাপমাত্রা যতই বাড়বে রেজিস্ট্যান্সের পরিমাণ ততই কমবে। কিন্তু আর বাদ বাকি সকল পদার্থ, সকল পরিবাহী পদার্থ যেমন সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, এদের তাপমাত্রা যত বাড়বে এদের রেজিস্ট্যান্সের মানও তত বৃদ্ধি পাবে। কিন্তু সেমিকন্ডাক্টর, আবার একটু আগে সেমিকন্ডাক্টরের কথা বললাম কি, যে এর তাপমাত্রা বাড়লেও কিছু কিছু নির্দিষ্ট তাপমাত্রার জন্য এই শুধুমাত্র পরিবাহিতা, যদি তাপমাত্রা কমে যায় বা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে পরিবহন করতে পারবে না। কিন্তু এই তাপমাত্রার সাথে ম্যাক্সিমাম পরিবাহীর সম্পর্কই হলো তাপমাত্রা যত বাড়বে এর রেজিস্ট্যান্স তত বাড়বে। তো যাক, শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় তোমাদের বেসিক ইলেকট্রিসিটির দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় অধ্যায়ের আজকে প্রথম খণ্ড। এই দ্বিতীয় অধ্যায়টির দ্বিতীয় খণ্ডটি তোমরা পরবর্তী ক্লাসের জন্য পরবর্তী ক্লাস দেখতে পারবে। আশা করি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবে এবং ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখতে থাকবে। এবং পরীক্ষা কিন্তু চলে এসেছে, সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।